ওকে, তাহলে আমরা প্রথমে উপরে টপিকসটা লিখে নাও যে বিশ্বশিল্পের ইতিহাস 1। লেখা হয়েছে? আজকের আমাদের টপিক থাকবে প্রাগৈতিহাসিক শিল্পকলা। টপিকটা কি থাকবে? হ্যাঁ, সবাই একটু জোরে বলার চেষ্টা করুন। তাহলে আমি একটু পড়ে তোমাদেরকে শোনাই, তারপরে বিষয়টা বোঝাই। মানুষ যখন জ্ঞান শক্তি সম্বন্ধে ছিল অজ্ঞ, শিশুর মতো ছিল অসহায়। মানুষ ছিল কি? অসহায় এবং অজ্ঞ ছিল। তারা বুঝতো না কিভাবে কি করলে ভালো হয়। সেদিন প্রকৃতি পদীয় পিতামাতা সমান অধিকার করে খাদ্য পানীয় আশ্রয় দান করেছিল। প্রকৃতি তার খাদ্যের আশ্রয় করেছিল, প্রদান করছিল। মানুষের অগ্রগতিকে বুঝতে হলে প্রথম শব্দটি যেটা, সেটা আমাদের সংস্কৃতকে বুঝতে হবে। মানুষের অগ্রগতি বুঝতে হলে প্রথম আমাদের কি বুঝতে হবে? সংস্কৃতি বুঝতে হবে। যখন মানুষের জ্ঞানের সম্পূর্ণ বিকাশ হয়নি, তখন মানুষ লিখতে পারতো না। তখন তারা কি করতে পারতো না? লিখতে পারতো না। তখন মানুষ ছিল আদিম। তাই আমরা তাদেরকে বলি আদিমতর, আদিমতর মানব বলি তাদেরকে। হ্যাঁ, আদিম মানুষ যারা বলি। সভ্যতার এই বিকাশের সঙ্গে বিভিন্ন মনীষী বিভিন্ন সংজ্ঞা বা তাদের মতভেদ প্রদান করে গেছেন। তোমার বিখ্যাত টয়েনবির বিরুদ্ধকারী মন্তব্য করছে। টয়েনবির বিরুদ্ধকারী মন্তব্য মানে একজনের বিরুদ্ধকারী, মানে একজনের বিরুদ্ধে কথা বলে গেছেন, বিরুদ্ধকারী মন্তব্য করে গেছেন। তিনি বলছেন সেই সভ্যতা সংক্রান্ত মতবাদের সবচেয়ে উল্লেখযোগ্য একটা উপাদান বা মতভেদ সে প্রদান করে গেছে। হ্যাঁ, কে করছে এটা? টয়েনবির। হ্যাঁ, এটা মনে রাখবা যে টয়েনবির সভ্যতার যে ইতিহাসের মধ্যে একটা উল্লেখযোগ্য মতবাদ সে পেশ করে গেছেন। সেটা কি? প্রতিকূল পরিবেশ ও বিপরীত অবস্থাকে মানুষের আগে বুঝতে হবে। কি? প্রতিকূল পরিবেশ এবং বিপরীত অবস্থা, এটা না বুঝলে কখনো উন্নতি করা যাবে না। এখন তুমি যেটাই করতে যাও তার দুইটা অবস্থা না বুঝলে তুমি ভালো কিছু পাবা না। লক্ষ্য রাখতে হবে আমরা যে কাজই করতে যাই, যে এটা তো ভালো দেখতেছি কিন্তু এর বিপরীত দিকটা কি আছে, ওইটা আমাদের ফলো করতে হবে। বোঝা যাচ্ছে আমার কথা? না বুঝতে পারলে বলবা। তখন এই অবস্থাকে অনুসরণ করে মানুষ উন্নতর সংস্কৃতিতে সহায়তা করে। সংস্কৃতির যে উন্নয়ন করতে, সেই সংস্কৃতির উন্নয়নে সহায়তা করে এই বিপরীতমুখী অবস্থা স্মরণ করে। বিপরীত অবস্থা মানুষ নিত্য নতুন পথ আবিষ্কারের নির্দেশনা পায়। বোঝা গেছে কথাটা? যে বিপরীত অবস্থা মানুষকে নিত্য নতুন পথ আবিষ্কারের পথ প্রসারিত করে বা নির্দেশনার পথ নির্দেশ করে থাকেন। অধিকাংশ ঐতিহাসিক এই মতবাদ প্রকাশ করেন যে নির্দিষ্ট কোনো কারণে সভ্যতার জন্ম হয়নি, বিভিন্ন কারণেই বিকাশের সহায়তা হয়। তাহলে অধিকাংশ মনীষীগণ কি বলছে? নির্দিষ্ট কোনো কারণে হয় নাই, বিভিন্ন কারণে এই সভ্যতার সূচনা হয় বা বিকাশ ঘটে। প্রাগৈতিহাসিক যুগের বস্তুত যুগের 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রাগৈতিহাসিক শিল্পকলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রাগৈতিহাসিক শিল্পকলার ইতিহাসের সংস্কৃতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা লিখে নিই এই কথাটা যে প্রাগৈতিহাসিক যুগের বস্তুগত সংস্কৃতি। দেখো, প্রাগৈতিহাসিক যুগের বস্তুগত সংস্কৃতি। হ্যাঁ, সংস্কৃতি 3 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর লিখছো? 1 নম্বর লেখা শেষ হোক আগে, তারপরে। আর সবসময় লেখাটা একটু দ্রুত লেখার চেষ্টা করবা, কারণ তোমাদের প্রচুর লেখা। আমি তো এই কাজটা কমপ্লিট করছি, প্রচুর লিখতে হয়। আর যে লেখে আগে থাকতে পারবে সে ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, 1 নম্বর লেখো পুরো পোলীয় যুগের সংস্কৃতি। পুরো পোলীয় না বুঝলে আমাকে বলো। হ্যাঁ,
পুরোপলীয় যুগের সংস্কৃতি। দন্তের স, ঠিক আছে, যুগের অন্ত জয়রস্য, হ্যাঁ, পুরোপলীয় যুগের সংস্কৃতি দেখছো। এখন লেখা হচ্ছে 2 নম্বর লেখো মধ্যপলীয় যুগের সংস্কৃতি। মধ্যপলীয় যুগের সংস্কৃতি, পলীয়, মধ্যপলীয় যুগের সংস্কৃতি, ঠিক আছে, লেখা হলে বলো সবাই। লাস্ট হচ্ছে নবপলীয় যুগের সংস্কৃতি। তাহলে আমরা প্রথমত এই প্রাগৈতিহাসিক শিল্পকলার যে সংস্কৃতিটা, এই সংস্কৃতির 3 ভাগে যে বিভক্ত, আমরা 3টা জানতে পারলাম। এই 3টার উপর ভিত্তি করে তোমরা কিছু যদি আমি দিয়ে থাকি সেটা তোমরা মাথায় নিবা এবং আমার কথাগুলো লক্ষ্য করবে এক মনে, দেখবা ক্লাসে তোমাদের 80% পড়া হয়ে যাবে। এখন পুরোপলীয় যুগের যে সংস্কৃতি সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা জানবো যে পুরোপলীয় যুগের সংস্কৃতিতে কি কি ছিল। হ্যাঁ, প্রথমত আছে খাদ্য। আমরা পুরোপলীয় যুগের খাদ্য সম্পর্কে জানবো। পুরোপলীয় যুগের মানুষের খাদ্য উৎপাদন করতে পারতো না। পুরোপলীয় যুগের মানুষ কি করতে পারতো না? খাদ্য। এই মাথায় কিন্তু এটা ঢোকায় নেবা, জীবনে ভুল হবে না যে পুরোপলীয় যুগের মানুষরা খাদ্য উৎপাদন করতে পারতো না। এ সময় মানুষ লতা পাতা ফলমূল সংগ্রহ করে ওইগুলো খেয়ে বেঁচে থাকতো, জীবন ধারণ করতো। কথা বোঝা যাচ্ছে? প্রথম যুগে মানুষ ছোট ছোট পশু পাখি শিকার করত। পরবর্তীতে তারা কি করে, পরবর্তীতে যখন বড় বড় পশু শিকার করতে গেছে, জীবজন্তু শিকার করতে তারা খেত, কিন্তু তখন তো আর একা শিকার করা সম্ভব না। তখন তারা দলবদ্ধভাবে, বিশেষভাবে দল সংগঠন করে বা দলবদ্ধভাবে সেই বড় বড় পশু শিকার করতো এবং সেগুলো খেয়ে তারা বেঁচে থাকতো বা জীবন ধারণ করতো। এবং এ সময় তারা প্রকৃতির উপরই নির্ভরশীল ছিল। সহজে কিন্তু বোঝা যায়। পুরোপলীয় যুগের মানুষেরা তাহলে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। পুরোপলীয় মানুষ যৌথভাবে শিকার করে খাদ্য গ্রহণ করতো বলে এই যুগকে আদিম মানুষেরা সাম্যবাদী যুগ হিসেবে উল্লেখ করেছেন। তারা কি কারণে সাম্যবাদী বলছে এক এক করে তুমি পিছন থেকে বলো তো। তারা দলবদ্ধ বা যৌথভাবে শিকার করতে বলে তাদেরকে সাম্যবাদী যুগ বলা হয়। ওকে, বসো, ধন্যবাদ। এখন আমরা জানবো হচ্ছে পুরোপলীয় যুগের আশ্রয় সম্পর্কে। হ্যাঁ, আমি জাস্ট টপিকস গুলো অল্প অল্প বলছি, বইতে কিন্তু আরো বিস্তারিত দিয়ে আছে। জাস্ট আমি যতটুকু দিচ্ছি ওইটুকু যদি মনে রাখে তোমরা পৃষ্ঠার উপর পৃষ্ঠা লিখতে পারো, কোনো সমস্যা নেই। অনার্স মাস্টার যারা লিখে আসছো, আমার মনে হয় যে একটা টপিক্সের যে কি কি ধারণা, 3টে ধারণা, 3টা নাম, 3-4টা কথা থাকলে কিন্তু আমরা লিখতে পারি। এই দিকে মেধা কখনোই পড়ে ভালো কিছু করা সম্ভব না, পড়তে হবে মূল কথাগুলো, কারণ যাবতীয় বই মাথায় রাখতে হলে বাই টোপাই লেখা সম্ভব না। নাকি খারাপ ঠিক বললাম না বেঠিক বললাম? আচ্ছা, আশ্রয় সম্পর্কে আমরা এখন জানবো। হ্যাঁ, মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে আশ্রয় হচ্ছে একটি। মানুষের মৌলিক চাহিদা কয়টি? তার মধ্যে আশ্রয় হচ্ছে একটি। প্রথম দিকে মানুষ গুহাবাসী ছিল। প্রথম দিকে মানুষ কিভাবে বাস করত? গুহাবাসী ছিল। তাদের কোনো বাসস্থান, ঘর বাড়ি ছিল না। তারা মাটির গর্ত করে সেখানেও বাস করত। আবার দেখা গেলো গাছের ডালেও বাস করত। প্রথম দিকে মানুষ গুহাবাসী ছিল, পরে তারা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের সাথে সঙ্গতি রেখে বাসস্থান তৈরি করতে, প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে তারা বাসস্থান তৈরি করতে বা বানাতে শুরু করলো। বাসস্থান নির্মিত হয়েছিল সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সাথে মিল রেখে। এভাবে পুরোপলীয় মানুষ ধীরে ধীরে প্রকৃতির আশ্রয় ছেড়ে দিয়ে তারা এগিয়ে যায় নবপলীয় যুগের দিকে। তাহলে মধ্যপলীয় যুগ থেকে মানুষ ধীরে ধীরে কি করে? নবপলীয় যুগের দিকে ধাবিত হয়, এগিয়ে যায়। গুড। এখন এরপরে জানবো আমরা পুরোপলীয় যুগের হাতিয়ার সম্পর্কে, যে হাতিয়ারটা কি ছিল তাদের। পুরোপলীয় মানুষ বেঁচে থাকার প্রয়োজনে ও শিকারকে সহজ করার জন্য হাতিয়ার উদ্ভাবন করলো। তারা বেঁচে থাকার জন্য এবং শিকারকে সহজ করার জন্য হাতিয়ার উদ্ভাবন করলো বা হাতিয়ার আবিষ্কারের প্রচেষ্টা তাদের চললো।
এক পর্যায়ে তারা কি করলো, এ যুগে হাতিয়ার নির্মাতা, এই কথাটা একটু লিখতে হবে। লেখো, হাতিয়ারটা লেখে একটা বিসর্গ চিহ্ন দিয়ে লেখো। হ্যাঁ, হাতিয়ার নির্মাতা মানব গোষ্ঠীর সদস্য। হাতিয়ার নির্মাতা মানব গোষ্ঠীর সদস্য। ছিল চীনের লিখছো? চীনের পর্যন্ত কি সবাই লেখা হয়েছে? এখন বানামটা আমি বলে দিচ্ছি। ব দন্তের নয়াকারে না রস্যউ, বনাউ। ঠিক আছে, আর একটু বিদ গুটে আছে, একটু বানাম করে দেই সেজন্য। রস্যউ লিখছো? বনাউ এর সঙ্গে কিন্তু কয়াকার রস্যউ, বনাউ কাউ। প্রথম থেকে বলি, ব দন্তের নয়াকার রস্যউ, বনাউ, হ্যাঁ, ওর সঙ্গে কয়াকার রস্যউ, বনাউ কাউ লিখছো? এখন লেখা হচ্ছে তিয়েন, একার দন্তম না, তিয়েন, তিয়েন, বনাউ তিয়েন লিখছো? পাহাড়ি অঞ্চলের, পাহাড়ি অঞ্চলের, লিখছো? তারপর আছে হলো তোমার পাহাড়ি অঞ্চলের পিকে ক্যান থ্রাইপাস, পিকে ক্যান থ্রাইপাস, আমি লিখে দিচ্ছি, ক্যান থ্রাইপাস, এই কথাটা লিখে দিলাম, পিকে ক্যান থ্রাইপাস। লেখাটা কি বোঝা যাচ্ছে? পিকে ক্যান থ্রাইপাস গোষ্ঠী, মানে এই কথাটা একটু উল্লেখযোগ্য কি, এই বিষয়টা মনে রাখার জন্য এই নামটা মনে রাখতে হবে। এটা কি সবাই লেখা হয়েছে? আমি কি বুঝতে পারি? তাহলে পিকে ক্যান থ্রাইপাস গোষ্ঠী। তাহলে এই কথাটা একজন আমার একটু ক্লিয়ার বলো তো, এই কথাটা কি লিখছো? বলো, বসে পড়ি বলো, সমস্যা নাই, একজন বলো। গুড, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। কি জন্য মনে রাখতে হবে? আমাদের পূর্বপলীয় যুগের যে হাতিয়ার নির্মাতা যে গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীর নামটা ওইখানে পরীক্ষায় দিলে একটা নাম্বার মার্ক ভালো আসবে। ধীরে ধীরে পূর্বপলীয় যুগের মানুষ বিভিন্ন প্রয়োজনে পাথরের অস্ত্র তৈরি করেন। তাহলে পূর্বপলীয় যুগের মানুষ ধীরে ধীরে পাথরের অস্ত্র তৈরি করা শুরু করলো। এখন আমরা যাব হচ্ছে পূর্বপলীয় যুগের সমাজ ব্যবস্থাটা কেমন ছিল। যদি তোমরা কষ্ট কিংবা বিরক্তিকর অনুভব করো, আমাকে সহজে বলবে যে স্যার একসঙ্গে 1.5-2 ঘন্টা ক্লাস করলাম, যতটুকু প্রয়োজন তোমাদের ততটুকুই দিব, সমস্যা নাই। কিন্তু আমার ক্লাসে যদি তোমরা হাজির থাকো, আমি 90% তোমাদের পড়া মাথায় ঢোকাই দিতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যদি কখনো কোথাও সমস্যা হয় সেটা বলছি, আমাকে বলবা। এখন সমাজ ব্যবস্থাটা কেমন ছিল? পূর্বপলীয় যুগের আদিম মানব খাদ্য সংগ্রহ, আত্মরক্ষার প্রয়োজনে সংঘবদ্ধ জীবন যাপন করে। তারা কি করে? খাদ্য সংগ্রহ করার জন্য এবং বসবাসের জন্য, সুন্দরভাবে পরিচালনার জন্য তারা সংঘবদ্ধভাবে বসবাস করত, বসবাস গড়ে তোলে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বড় বড় পশু শিকারের প্রয়োজনে তারা দলবদ্ধভাবে পশু শিকার করে, একটু আগে আমি বলে গেছি। ডারউইনের অনুসারীদের মতে পরিবার ছিল পিতৃতান্ত্রিক। কথাটা লেখো, সমাজ ব্যবস্থা, সমাজ জীবন লেখো আগে, সমাজ জীবন, সমাজ জীবন লেখো ডারউইনের মতবাদ, ডারউইনের অনুসারীদের মতে। হ্যাঁ, ডারউইনের, ডয়াকার বৈষ্ণবরা, রস্যই উ, রস্যই দন্তের নয়কার বৈষ্ণবরা, ঠিক আছে? ডারউইনের, হ্যাঁ, বানামটা লেখো, ডয়াকার বৈষ্ণবরা, ডার, ডয়াকার বৈষ্ণবরা, ডার, বিসর্গ চিহ্ন দাও। তারপরে লেখো হচ্ছিল তোমার ডারউইনের, উইনের, রস্যউ রস্যই দন্তের নয়কার বৈষ্ণবরা, ডারউইনের অনুসারীদের মতে। কথাটা কি লিখছো? ডারউইনের লিখছো? আমি লিখে দিচ্ছি এখানে, ডারউইনের, হ্যাঁ,
ডয়াকার বয়সন রাডার। আচ্ছা আচ্ছা, সবার জন্য ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ লেখো ডার, ডয়াকার বয়সন রাডার উইনের। হ্যাঁ কথা ঠিক আছে তো, দেখো ডার উইনের লিখছো। ডারউইনের অনুসারীদের মতে পরিবার ছিল পিতৃতান্ত্রিক। হ্যাঁ, পরিবার ছিল পিতৃতান্ত্রিক। ডারউইনের হ্যাঁ অনুসারীদের মতে পরিবার ছিল পিতৃতান্ত্রিক। পরশী পিতৃতান্ত্রিক বানাম কি লিখে দেওয়া লাগবে? পিতৃতান্ত্রিক। হ্যাঁ না, প্রবলেম হইলে বলবা, সমস্যা নাই, লজ্জার এখানে কিছু নেই, আমরা আসছি শিখতে। পরশী তৈরিকারে ত্রি পিতৃ, যার ভুল হয়েছে সে ঠিক করে নাও। আর তান্ত্রিক বানাম তো পারবা। হুম। আবার আধুনিক গবেষকদের বিবেচনায়, লেখো ওর সঙ্গে লেখো, আবার আধুনিক গবেষকদের বিবেচনায় আধুনিক, ঠিক আছে, আধুনিক হয়েছে, সমস্যা নাই, নয়রেশি দিলে ভালো হতো। হ্যাঁ, আধুনিক গবেষকদের বিবেচনায় আদিম মানুষের লিখছো, আদিম মানুষের লিখছো, আদিম মানুষের সমাজ ছিল মাতৃতান্ত্রিক। সমাজ ছিল মাতৃতান্ত্রিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোপুলিও যুগের বিস্তারিত আলোচনা, তারপরে আমি অন্য বিষয়ে গেলে ওইটা অন্য টপিকটা বলবো। হ্যাঁ দেখা হয়েছে মাতৃতান্ত্রিক, সবাই লিখছো। তাই ওখানে বলছে, এটা আর লেখার দরকার নাই। তাই সমাজ জীবনের নেতৃত্ব ছিল মেয়েদের, ওই সময়কার সমাজ জীবনের নেতৃত্ব ছিল মেয়েদের। তোমরা লিখতে পারো যে ওই সময়ের সমাজ জীবনের নেতৃত্ব ছিল হচ্ছে মেয়েদের। এই কথাটা লিখলে তোমার সমাজ জীবন ব্যবস্থার যে মূল কথাটা লেখা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, সমাজ জীবনের নেতৃত্ব ছিল মেয়েদের। তাহলে যদি আমরা বলি যে সমাজ জীবনের নেতৃত্ব ছিল মেয়েদের, তাহলে সর্বক্ষেত্রে কিন্তু মেয়েরা আগে ওইখানে, ওই সময় মেয়েদের কথা মতোই তখন সব কাজ চলতো। হ্যাঁ, এবং তখন কৃষিকাজ ব্যবস্থাও কিন্তু মেয়েরাই প্রথম আনে। কিন্তু আমরা তো স্বাভাবিকভাবে জানি কি যে কৃষিকাজ হচ্ছিল ছেলেদের, কিন্তু না, তখন মেয়েরা এই সূত্রপাত ঘটায় কৃষিকাজের। আচ্ছা, তারপর আমরা যাব অন্য একটা পয়েন্টে, চিত্রকলা ও ধর্মীয় বিশ্বাস। চিত্রকলা ও ধর্মীয় বিশ্বাস কথাটা লিখো, দুই একটা লাইন আমরা লিখি, বেশি না লিখি। হ্যাঁ, ওইটা আমাদের জানা থাকলে আমরা ওই বিষয়ে লিখতে পারবো। তারপরে তোমাদেরকে শীট দেওয়া হবে, বুঝছো? জাস্ট আমার ক্লাসে দিয়ে থাকে তখন তোমাদের জাস্ট চোখ বুলাইলেই তোমাদের ওকে। চিত্রকলা ও ধর্মীয় বিশ্বাস, হ্যাঁ পয়েন্টটা লিখে নিচেই আন্ডারলাইন করে রাখো। হ্যাঁ, তারপরে কি বলি সবাই লক্ষ্য করো। লেখাটা শেষ হয়েছে? লেখা শেষ হয়েছে? পুরোপুলীয় যুগের গুহাবাসী মানুষ তাদের, লেখা লাগবে না, কারো লেখা লাগবে না, লেখা লাগলে আমি বলবো। এখন তোমরা মন দিয়ে শোনো। পুরোপুলীয় যুগের গুহাবাসী মানুষ তাদের গুহার গভীরে অত্যন্ত নিপুণতায় ফুটিয়ে তুলেছেন ছবি। মাথায় থাকবে না? পুরোপুলীয় যুগের মানুষ কি করতো? চিত্রকলা যে শিল্পগুলো গুহার মধ্যে তারা ওইটা ফুটিয়ে তুলতেন নিপুণতার, মানে সুন্দর বলো, অত্যন্ত নিপুণতার সঙ্গে, মানে খুব যত্ন সহকারে বলো, মানে এত সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলতো। এখানে অনেক নিপুণ মানে কি বলো তো? নিপুণ মানে কি বলতে পারবা? নিখুঁত বা অনেক দক্ষ। হ্যাঁ, ঠিক আছে। পুরোপুলীয় যুগের গুহাচিত্র পাওয়া যায় মূলত পশ্চিম ও দক্ষিণ পশ্চিম আফ্রিকার কিছু অংশে। এই কথাটা লিখতে পারো যে পুরোপুলীয় যুগের গুহাচিত্র কোথায় পাওয়া যায়। হ্যাঁ, কথাটা লিখতে পারো তোমরা। পুরোপুলীয় যুগের গুহাচিত্র পাওয়া যায় মূলত
হুম, লেখো। হ্যাঁ, এখন লেখো। পুরোপলীয় যুগের গুহাচিত্র পাওয়া যায় মূলত পুরো, হ্যাঁ, বয়স সংগ্রহ করবো। পুরোপলীয় যুগের হুম পুরোপলীয় যুগের গুহাচিত্র পাওয়া যায় মূলত, এখন হচ্ছে লেখা হয়েছে, সবাই লিখছো? হ্যাঁ, এখন লেখো পশ্চিম ও দক্ষিণ পশ্চিম। পশ্চিম ও দক্ষিণ পশ্চিম। পশ্চিম ও দক্ষিণ পশ্চিম লিখছো আফ্রিকার কিছু অংশে। হ্যাঁ, এই লাইনটা শেষ করছো? হ্যাঁ, লেখাটা শেষ হোক। সবার কি শেষ হয়েছে? হলে বলো। এখন লেখো যেমন সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি লিখতে পারবা? হ্যাঁ, কমা।